জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএনভিএসটি। জেএনভিএসটির প্রস্তুতি পর্বে এক্সপার্ট ম্যাথ বুক সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত সেই বইয়ের আজকে আমরা সেট নম্বর 2-তে আছি। এপিসোড দেখে তুমি কি শিখলে, তুমি কতটা এক্সপার্ট হতে পারলে তা যাচাই করার জন্য আমাদের এই এক্সপার্ট ম্যাথ বুক বইটি প্রকাশিত। এই বইয়ের সেট নাম্বার 2-তে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বেসিক এপিসোড 1 থেকে 5 পর্যন্ত তুমি যে দেখেছো, দেখে যেটা শিখেছো সেটাকে তুমি নিজে জাজ করে নাও তুমি কতটা এক্সপার্ট হয়েছো। ইউটিউবে তুমি যাবে, সার্চ করবে #QL JNBST ম্যাথ 1, 2, 3, 4, 5। এই 5টা এপিসোড তুমি দেখে নেবে। দেখে নেবার পরে এই পরীক্ষাটিতে বসবে। তাহলে আমরা চলে যাব সরাসরি প্রশ্নপত্রে। প্রশ্নপত্রের 1 দাগে কি বলেছে দেখি, যে সংখ্যা কাকে বলে? সংখ্যা কাকে বলে? গণনার চিহ্নকে বলে, নাকি 1 2 3 4 5 6 এখানে 5 6 7 8 9 10 11 12 পরপর বলে যাব সেগুলো, নাকি টাকা গণনার একককে সংখ্যা বলে, নাকি অঙ্কের একককে সংখ্যা বলে? আচ্ছা, অঙ্কের একক তো হয় না এইভাবে। অঙ্কের একক বিষয়টা কি? অঙ্ক তো মনে করো যে 5 6 2, এটা একটা সংখ্যা। এই সংখ্যার মধ্যে 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3টে অঙ্ক আছে। না, তাহলে অঙ্কের একককে সংখ্যা বলে এই কথাটা মানা যাচ্ছে না। টাকা গণনার একককেও বলা হচ্ছে না। 1 2 3 4 5 6 এগুলোকে সংখ্যা বলে, আবার গণনার চিহ্ন এটাকেও সংখ্যা বলে। এবার আমার দেখতে হবে দুটো উত্তরই যখন সঠিক হচ্ছে তাহলে আমার কোনটা বেশি যুক্তিযুক্ত। ওকে, 1 2 3 4 5 6 7 8 এগুলো সংখ্যা, এদের স্বাভাবিক সংখ্যা বলে। এছাড়াও 5/2 বা 2/7 এই যে যে চিহ্নগুলো পাচ্ছি এগুলোও সংখ্যা, এগুলোকে ভগ্ন সংখ্যা বলে। তাহলে সংখ্যা কিন্তু 1 2 3 4 5 এই পূর্ণ সংখ্যাই শুধু সংখ্যা না, আরো সংখ্যা আছে, যেমন √2, অমূলদ সংখ্যা, এরকম বিভিন্ন প্রকারের সংখ্যা আছে। তাহলে এই 1 2 3 4 5 6 এদেরকেই শুধু সংখ্যা বলে কথাটা কিন্তু অধিক যুক্তিযুক্ত নয়। গণনার চিহ্নকে সংখ্যা বলা এটাই সব থেকে বেশি যুক্তিযুক্ত। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, কোনটি স্বাভাবিক সংখ্যা নয়? আচ্ছা, 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা একটা স্বাভাবিক সংখ্যা। 5 6 4 3 0 এটাও একটা স্বাভাবিক সংখ্যা। 5-এর সাথে এই 888 যোগ করলে যে যোগফলটা পাবো, 8 5 13 3 হাতে 1 9 9 993, এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এই যে 2√3 এইটা কিন্তু সংখ্যা বটে কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ আমার তাহলে উত্তর এসে দাঁড়াচ্ছে বি অপশনটি। এবার যাব 3 দাগে, মৌলিক সংখ্যা নয় কোনটি? আচ্ছা, 97 একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা আমার উত্তর নয়। 89 একটা মৌলিক সংখ্যা, এটা আমার উত্তর নয়। এই যে 1001 আর 1009 এই দুটোর মধ্যে কোনটা মৌলিক? দেখো, আমাদের স্বাভাবিকভাবে মাথায় আসে যে 101 এটা কিন্তু মৌলিক, তাহলে এইটাও কিন্তু মৌলিক, এটা মাথায় আসে। কিন্তু আমরা দেখেছি এই সংখ্যাটাকে অন্য কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এটাও মৌলিক। তাহলে এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, শুধুমাত্র এই সংখ্যাটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমার উত্তর তাহলে চেয়েছে কি, কোনটি মৌলিক সংখ্যা নয়? নয় চেয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর হবে। যাব 4 দাগে, কোনটি যুগ্ম সংখ্যা? এর এককের অঙ্ক 1, এককের অঙ্ক 7, এককের অঙ্ক 5, এরকম এককের অঙ্ক যদি থাকে তাহলে 1 3 5 7 9 থাকলে তারা যুগ্ম সংখ্যা হতে পারে না, শূন্য একটি যুগ্ম সংখ্যা। তাহলে উত্তর হলো ডি। এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসছে, স্যার শূন্য তো মূল্যহীন সংখ্যা, শূন্যর কোনো মূল্য নেই, তাহলে মূল্য যদি না থাকে তাহলে তাকে যুগ্ম সংখ্যা বলবো কি করে? হ্যাঁ, একদম সঠিক কথা। শূন্যর কোনো মূল্য নেই, তাহলে মূল্য যার নেই তাকে জোড় সংখ্যা কি করে বলবো?
কিন্তু অঙ্কের হিসাবে শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে যদি কোনো অবশিষ্ট না থাকে, তাহলে আমরা তাকে যুগ্ম সংখ্যা বলতে পারি। তাহলে শূন্য যুগ্ম সংখ্যা, এটা হচ্ছে অঙ্কের নিয়ম অনুযায়ী, অঙ্কের নিয়ম অনুযায়ী এটা যুগ্ম সংখ্যা, তাছাড়া আর কিছু বলা যাবে না। 5, কোনটি বিজোড় সংখ্যা? দেখো, বিজোড় সংখ্যার এককের অঙ্ক 1, 3, 5, 7, 9 হতে হবে। এটা 8 আছে, তাহলে এটা যুগ্ম সংখ্যা। এটা 7 আছে, এই দেখো 7, তাহলে এই 7 থাকলে এটা বিজোড় সংখ্যা। 8 আছে, এটা জোড় সংখ্যা, 0 থাকলে জোড় সংখ্যা হয়। তাহলে আমরা বলতে পারছি আমাদের সঠিক উত্তর বা কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে বিদাগ। যাব পরবর্তী প্রশ্ন 6 দাগে। কোন সংখ্যার মূল্য অর্থহীন? অর্থাৎ যে সংখ্যাটাকে অর্থহীন সংখ্যা বলে সেইটা দশমিক সংখ্যা না, ভগ্নাংশ না, শূন্যের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার কি কোনো মূল্য নেই? 3 টাকা, 3 একটা সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে এই মৌলিক সংখ্যা, তাহলে এই মৌলিক সংখ্যার কি অর্থ নেই? 3 টাকা মানে কি কিছুই না? হ্যাঁ, এটার অর্থ আছে। কিন্তু শূন্যের কোনো মূল্য নেই। আমার কাছে কি আছে? আমার কাছে 0 টাকা আছে, অর্থাৎ আমার কাছে কিছুই নেই, অর্থাৎ এটা মূল্যহীন। যাব 7 দাগে। 5 অঙ্কের সংখ্যা কয়টি আছে? এখানে যদি আছে কথাটা দিতাম তাহলে আরো ভালো হতো। 5 অঙ্কের সংখ্যা কয়টি আছে? এক্ষেত্রে নিয়মটা কি? কয় অঙ্ক বলেছে? 5 অঙ্ক বলেছে। 5 অঙ্ক বললে 9 এর পরে 4টে শূন্য হতে হবে, এতটি। তাহলে এই দেখো সি দাগেই সেটা আছে, এটা আমাদের জানা, সংখ্যাতত্ত্ব বই থেকে তোমার জানা আছে। এবার যাব আমরা 8 দাগে। পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা কয় জোড়া আছে? 2 আর 3। হ্যাঁ, এই যে পাশাপাশি মৌলিক সংখ্যা পেয়ে গেছি, দুটি আছে, এই যে একটা দুটো, এটাও সত্যি কথা। 1 জোড়া, এটাও সত্যি কথা। প্রচুর আছে না, এটা ভুল। তাহলে আমাদের এই যে একটা অঙ্ক পেলাম 8 দাগ, এই 8 দাগে কিন্তু 3টে সঠিক উত্তর। তাহলে এইখানে মনে হয় ডি দাগে হবে সব সঠিক, সব সঠিক হবে। কিন্তু উত্তরপত্রে তোমরা গিয়ে দেখো উত্তর ডি নেই, তাহলে আমার ভুলও নেই এখানে। আবার এখানে সব সঠিক হওয়া সত্ত্বেও 3টে, এইটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক, এই 3টে সঠিক হওয়া সত্ত্বেও আমি কিন্তু উত্তরপত্রে পাচ্ছি সি। কেন? এই জায়গাটা বুঝতে হবে। প্রশ্নটা আবার পড়ো। বলেছে কয় জোড়া? জোড়া বললে তো কি হচ্ছে, 1 জোড়াই হবে উত্তর, সঠিক উত্তর 1 জোড়া হবে। যাব 9 দাগে। প্রথম 9টি জোড় সংখ্যার সমষ্টি কত? কয়টি? 9টি। জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 9টি গুণ তার পরের সংখ্যা, 9 10 90 হবে। কোথায় আছে? ডি অপশনে আছে, পেয়ে গেলাম। যাব পরবর্তী সমস্যা 10 দাগে। 9 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আচ্ছা, প্রথমে কি করব? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লিখব, তাকে 9 দিয়ে ভাগ করব। হলো? 9 দিয়ে ভাগ করতে গেলে এই 9 অক্ষে 9 থাকলো কত? 1, 10। 9 অক্ষে 9 থাকলো কত? 1। এই যে যেটা অবশিষ্ট থাকলো, এটাকে এই যা দিয়ে ভাগ করছো তার থেকে বিয়োগ করে দাও, থাকলো কত? 8। এই 8কে কি করব? এই সংখ্যার সাথে, এই সংখ্যাটার সাথে যোগ করে দেব। তাহলে এই 100 যোগ 8 সমান সমান 108। নিয়মটা তোমাদের মনে আছে, আমি বেসিক এপিসোডে বলেছিলাম। তাহলে উত্তর কিন্তু হবে এখানে ডি। চলে যাব পরবর্তী সমস্যা 11 দাগে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত? আচ্ছা দেখো, 1 থেকে 100 এর মধ্যে অর্ধেক হবে জোড় আর অর্ধেক হবে বিজোড়, অর্থাৎ জোড় 50টা, বিজোড় 50টা। এই বিজোড় 50টা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বললে যে কটা আছে গুণ সেই, তাহলে 5 5 25, দুটো শূন্য, তাহলে সমষ্টি কত হলো? সমষ্টি হবে 2500। এ দাগ হবে সঠিক উত্তর। যাব 12 দাগে। 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার অন্তর কত? তাই তো, তাহলে অন্তর মানে বিয়োগফল। তাহলে এবার বৃহত্তম সংখ্যা হচ্ছে 4 অঙ্কের এইটা, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। এদের অন্তর যদি নির্ণয় করতে বলে তাহলে 9998 কোথায় আছে দেখি?
8,999 বি উত্তর। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমি একটা সহজ সূত্র মনে রাখবে। কিভাবে মনে রাখার জন্য আমাদের এই পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যদি বলে অন্তর, তাহলে কয় অঙ্ক? 4 অঙ্ক বললে 8-এর পরে 3টে নয়, 5 অঙ্ক বললে 8-এর পরে 4টে নয়, 6 অঙ্ক বললে 8-এর পরে 5টা নয়। এ হচ্ছে সূত্র। তাহলে এইটা আমার উত্তর আমি জানি। যাব 13 দাগে, 2 অঙ্কের যুগ্ম সংখ্যা কতগুলি আছে? বেশ ভালো কথা। 2 অঙ্কের সংখ্যা শেষ হচ্ছে কোথায়? দেখো 99 গিয়ে শেষ হচ্ছে। এবার আমি একটা পদ্ধতির কথা বলি। 1 থেকে 99 পর্যন্ত কয়টি যুগ্ম সংখ্যা আছে, তাই তো? তাহলে 99 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমি কি করব? 99 আগের সংখ্যা 98-কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 4 দুগুণী 8, 1 9 দুগুণী এতটি আছে, এতটি আছে 1 থেকে 99 পর্যন্ত। কিন্তু উত্তরে কোথাও কিন্তু 49 নেই। আমার কোনো একটা উত্তর 49 হওয়া উচিত ছিল। 49টা হলে ভালো হতো। এক কাজ করি, এখানে অপশনটাকে পাল্টে দিয়ে আমি যদি 49 করে দিই, সবাই কিন্তু এই অপশনটা গোল করে দেবে, একদম সঠিক উত্তর। কিন্তু না, দেখো 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তারা কিন্তু 2 অঙ্কের সংখ্যা নয়। অর্থাৎ এই যে 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত যে 49টি যুগ্ম সংখ্যা, এই যুগ্ম সংখ্যা আছে, তার মধ্যে 2 4 6 8 এই চারটে কিন্তু আবার, এই চারটে কিন্তু 1 অঙ্কের, এই চারটে 1 অঙ্ক বিশিষ্ট। এ কটাকে তো 2 অঙ্ক ধরতে পারছি না। তাহলে এই 49টি টোটাল যুগ্ম সংখ্যা, তার মধ্যে এই যে যে চারটে আছে, এই চারটেকে বাদ দিতে হবে, কারণ এরা 1 অঙ্ক বিশিষ্ট। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট আছে কয়টি? 45টি। সঠিক উত্তর এইখানে হয়ে গেল। তাহলে ডি দাগে যদি আমি 49টি দিতাম ভালো হতো, দিইনি, সেটা আলাদা কথা। 14 দাগে, বৃহত্তম ক্ষুদ্রতম যুগ্ম মৌলিক সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, ক্ষুদ্রতম যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর বৃহত্তমটা কত? সেটাও 2। পার্থক্য কত? 0। 0 কোথায় আছে? ডি অপশনে আছে। এবার যাব 15 দাগে। 7/8 হলো একটা ড্যাশ প্রকৃতির সংখ্যা। দেখো 7/8, এইখানে লব আর এখানে হর। লব যদি ছোট হয় আর হর যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ। এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এ হবে সঠিক উত্তর এখানে। যাব 16 দাগে। 16 দাগে আছে 3 অঙ্কের সংখ্যা যতগুলি, তার তুলনায় 4 অঙ্কের সংখ্যা কয়টি বেশি? তাহলে 3 অঙ্কের সংখ্যা কতগুলি, 4 অঙ্কের সংখ্যা কতগুলি? একটু আগেই আমরা শিখেছি 4 অঙ্কের সংখ্যা 9-এর পরে 3টে শূন্য এতটি, 3 অঙ্কের সংখ্যা 9-এর পরে 2টো শূন্য এতটি। তাহলে এটার থেকে এটা কত বেশি বিয়োগ করতে হবে? তাহলে এখানে হচ্ছে 81। এইটা বিয়োগটা করে দেখতে হবে, এটা তোমাকে মানে সিডব্লিউ তে অঙ্কটা করে দেখতে হয়। তাহলে 81-র পরে 2টো শূন্য এইখানে আছে, সি অপশনটা এখানে সঠিক উত্তর হলো। যাব 17 দাগে, শূন্য কখন মূল্যবান একটি অঙ্ক? দেখো 105, এটা কয় অঙ্কের সংখ্যা? এটা 3 অঙ্কের সংখ্যা। 3টে অঙ্ক আছে এখানে, তার মধ্যে শূন্য কিন্তু একটা অঙ্ক। 2007, এখানে 4টে অঙ্ক আছে, এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। এর মধ্যে শূন্য 2টো আছে, তাহলে শূন্য অঙ্ক। এবার শূন্য, এইখানে আমি যদি 0.5 বলি, শূন্য কিন্তু মূল্যহীন। আবার যদি এরকম বলি যে 0.5, দশমিকের আগে শূন্য আছে, এটার মূল্য নেই। আবার যদি বলি যে 0.50, দশমিকের ডান দিকে থাকে, তাহলেও দেখো শূন্যের মূল্য নেই। অর্থাৎ দশমিক বিন্দুর বাম পাশে থাকলে শূন্যর মূল্য নেই, এই কথাটা ভুল। এ হবে এটা, হ্যাঁ।
এই দাগ নম্বরটা হবে এ। আবার বিতে কি আছে, দশমিক বিন্দুর ডান দিকে, না ডান দিকে তো এখানে রেখেছিলাম, এই জায়গাটা লক্ষ্য করো, দশমিক বিন্দুর ডান দিকে রেখেছিলাম, মূল্য নেই। আবার দশমিকের বাম দিকে এখানে রেখেছি, তাতেও মূল্য নেই। কখনোই সম্ভব না, না শূন্যর মূল্য থাকবে। আমি দেখেছি এখানে শূন্যের মূল্য আছে, এখানেও শূন্যের মূল্য আছে। যখন শূন্যের বাম পাশে কোনো একটি অঙ্ক থাকবে, এই যে শূন্য, এই শূন্য, এই 6, এর বাম পাশে যে কোনো একটা অঙ্ক, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, এর বাম পাশে একটা অঙ্ক থাকলেই মূল্য হয়ে যায় এর, তাহলে ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সঠিক উত্তর 17 দাগের। 18 দাগে কি আছে, প্রথম 101টি সংখ্যায় বিজোড় সংখ্যা কয়টি আছে? দেখো 1 থেকে 101 এই পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আছে 50টি জোড় আর 50টি বিজোড়। এর মধ্যে 101 আর একটা হয়ে গেল, অর্থাৎ 51টি আছে, 51টি আছে, সি হবে সঠিক উত্তর। যাব 19 দাগে, দুটি যৌগিক সংখ্যা হয়েও পরস্পর মৌলিক কোন জোড়া? দেখো দুটোই যৌগিক সংখ্যা, 61 আর 62, এখানে যৌগিক সংখ্যা না, এটা 97 98 এটা যৌগিক সংখ্যা না, 37 38 এটা যৌগিক সংখ্যা না, অর্থাৎ দুটোই যৌগিক সংখ্যা, এখানে কোনো জোড়াই পাচ্ছি না। 20 21 এই দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, আবার এরা পরস্পর মৌলিক কেন? এদের দুজনকে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই এদের মধ্যে। সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক যদি আর না থাকে, তাহলে এদেরকে বলা হবে কি, এদের বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। আবার এরা দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, তাহলে এই কটাকে আমরা বলতে পারছি না, এটাকে আমরা বলতে পারছি না। যাব 20 দাগে, 20 দাগে 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এর নিয়মটা কি ছিল? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আগে বসাবো, 7 দিয়ে ভাগ করব, 7 অক্ষে 7, 7 অক্ষে 7 থাকলো 2 29, 4 7 28 থাকলো 1 19, 7 দুগুণে 14 থাকলো কত 5। এই যে বাড়তি 5টা থাকলো, সেটাকে যদি আমরা 999 থেকে প্রথমেই বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ওটা কি হবে, 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে 7 দ্বারা বিভাজ্য, এই যে ডি অপশনটাতে আমরা পাচ্ছি, দেখো ডি অপশনে আমরা পেয়ে গেছি। এই তাহলে 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান আমরা করলাম। এবার তোমার একটা HW দিচ্ছি। HW কি? এই 1 দাগ থেকে 20 দাগ, এইগুলোকে তুমি খাতায়, ফ্রেশ খাতা বানাও, ফ্রেশ খাতায় লিখে 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 সমাধান করো, লিখে সমাধান করবে এবং নির্দিষ্ট সময়ে সেই খাতাটা জমা করতে হবে। এটাই তোমার HW থাকলো। HW কমপ্লিট করে ফেলো। পরবর্তী ক্লাসে আমরা দেখা হচ্ছে আবার আমাদের, সেখানে কি হবে, সেট 3 হবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।